22 বছর পর উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, রাজশাহীতে জনসভা শুরু। নির্বাচনে চাঁদাবাজদের রুখে দিতে হবে কারওয়ান বাজারের সমাবেশে জামায়াত আমির। কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 জনকে হত্যায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। তিন দিনের নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় জনসভা করবেন তিনি। প্রথম নির্বাচনী সমাবেশ রাজশাহী মাদ্রাসা মাঠে। লাল সবুজের বাসে করে কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন তারেক রহমান। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। তিল ধারণের ঠাঁই নেই মাদ্রাসা ময়দানে। মাঠ ছাড়িয়ে জনসমাগম উপচে পড়েছে আশেপাশের এলাকাতেও। উপস্থিত জনতার উদ্দেশ্যে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরবেন বিএনপি প্রধান। জনসভায় উপস্থিত আছেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি সংসদীয় আসনের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। দীর্ঘদিন পর রাজশাহী যাওয়ায় তাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস। এর আগে আকাশপথে রাজশাহী পৌঁছে শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তারেক রহমান। সেখান থেকে রওনা হন মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে। আজ নওগাঁ ও বগুড়ায় আরও 2টি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। আগামীকাল রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর শহরের ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা করবেন। পরশু ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। শেরপুরের ঘটনায় প্রমাণিত হয় দেশের জনগণের ওপর একটি দলের আস্থা নেই, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে ঢাকা 15 আসনে নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধনকালে বলেন, এই হামলা সহিংসতার ইঙ্গিত দেয়। পরে কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের প্রচারে জামায়াত ইসলামের আমির বলেন, সারা দেশের চাঁদাবাজদের রুখে দিতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা 12 আসনের প্রচারণায় বক্তব্যে জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলাম আগামী সরকার গঠনের সুযোগ পেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি রাখবে তার দল। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। এর আগে ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে নির্বাচনী কার্যালয় ও ডিজিটাল ক্যাম্পেইনের লক্ষ্যে মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। তিনি বলেন, দেশের মালিক নয়, দেশের মানুষের সেবক হতে চাই জামায়াত। ভোটে সমর্থনে ভালোবাসায় নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা যেন দেশের মালিক না হয়ে আপনাদের সেবকে পরিণত হতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আমরা যেন আপনাদের পাওনাটা, অধিকারটা, যেহেতু আমাদের সিম্বল হচ্ছে, প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, আমরা ওজন করে যেন যার যেটা পাওনা তার অধিকার যেন তার ঘরে পৌঁছে দিতে পারি। শেরপুরে শ্রী বরদী উপজেলার ঘটনা নিয়েও কথা বলেন জামায়াতের আমির। আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে বেকার সমস্যার সমাধান করতে চায় তার দল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, তারেক রহমানের জনসভাস্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
হাসান, জনসভায় লোক সমাগম আপনি কেমন দেখছেন? তারেক রহমান কতক্ষণ নাগাদ পর বক্তব্য রাখতে পারেন? আসলে তারেক রহমান কিছুক্ষণ আগেই জনসভা মঞ্চে এসেছেন এবং সস্ত্রীক ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে তিনি এই রাজশাহীর মাদ্রাসা মাঠ হাজী মোহাম্মদ মহসিন বিদ্যালয়ের যে মাঠ সেই মাঠে উপস্থিত হয়েছেন এবং আসলে আমার পেছনে উত্তাল তরঙ্গ জনস্রোত এবং মানুষের ঠাসা পুরো মাঠ মানুষের স্রোত ছড়িয়ে পড়েছে সড়কে, অর্থাৎ রাজশাহী মহানগরের যে সড়কগুলো রয়েছে সেগুলো তো মানুষের সয়লাভ। বিভিন্ন প্রান্ত থেকে তারা ধানের শীষ প্রতীক নিয়ে মিছিল করতে করতে এখনো আসছে জনস্রোত এই দিকে। তারেক রহমান এসে অভিবাদন জানিয়েছেন এবং হাত নাড়ে সবার শুভেচ্ছা গ্রহণ করেছেন। তারেক রহমান শাহ মখদুম বিমানবন্দরে এসে তিনি নগরীর শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেছেন। সেখানে মাজারে তিনি ফাতিহা পাঠ করেছেন এবং হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করে মোনাজাত করেছেন এবং তারপর তিনি লাল সবুজের গাড়িতে করে এই নির্বাচনী তার যে জনসভা এই হাজী মোহাম্মদ মহসিন বিদ্যালয় মাঠে সেখানে আছেন এবং এখন স্থানীয় নেতারা বক্তৃতা করছেন। স্থানীয় নেতাদের বক্তব্যের পরেই তিনি বক্তব্য রাখবেন। স্থানীয় যেসব নেতারা এই রাজশাহী বিভাগ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ এই অঞ্চলের পাবনা, সেই অঞ্চলের নেতারা এখানে রয়েছেন এবং তারা তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং এই মহানগরে অর্থাৎ রাজশাহী অঞ্চলে এই বরেন্দ্র অঞ্চলে তারেক রহমান প্রায় 22 বছর পর নির্বাচনী কোনো জনসভায় অংশগ্রহণ করছেন। শুধু তাই নয়, তিনি 22 বছরের পরে এই রাজশাহীতে এসেছেন এবং এসেই তিনি যেটি মাজার জিয়ারত করেছেন এবং এই নির্বাচনী জনসভায় বক্তব্যের পরে তারেক রহমান যাবেন হচ্ছে নওগাঁ পবা, রাজশাহী পবা অঞ্চল দিয়ে তিনি নওগাঁতে প্রবেশ করবেন এবং নওগাঁয় আরও একটি নির্বাচনী জনসভা রয়েছে, সেইখানে তিনি বক্তব্য দেবেন। নওগাঁয় বক্তব্য দেওয়ার পরে তারেক রহমান যাবেন বগুড়া, তার যেই নির্বাচনী আসন থেকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই বগুড়ায় যাবেন এবং বগুড়ায় আজকেই তার একটি নির্বাচনী সমাবেশ রয়েছে। সেটি করতে করতে হয়তোবা রাত 11টা-12টা হয়ে যেতে পারে, কারণ এখান থেকে নওগাঁয় যাবেন। নওগাঁয় একটি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন, তারপরে তিনি যাবেন বগুড়া, রাত্রি যাপন করবেন বগুড়ায় এবং বগুড়ায় রাত্রি যাপনের পরে তিনি যাবেন পরদিন রংপুরে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং আবু সাইদের কবর জিয়ারত করার পরে কালকে রংপুরে তিনি রংপুর মহানগরে একটি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং রংপুর থেকে তিনি আবার এর পরদিন রাতেও বগুড়ায় অবস্থান করে তারপর ঢাকায় যাবেন। আমরা দেখেছি যে রাজশাহীর এই মাদ্রাসা ময়দানের জনসভায় বিপুল জনস্রোত তৈরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তার নির্বাচনী বক্তব্য দেবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং তিনি যে পরিকল্পনার কথা বলে আসছেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট পেয়ে ক্ষমতায় গেলে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন, সেই পরিকল্পনার কথাও তিনি এখানে উপস্থাপন করবেন। তাছাড়া এই রাজশাহী বরেন্দ্র অঞ্চলে যে আঞ্চলিক সমস্যা রয়েছে সেগুলো তিনি হয়তো এখানে তার বক্তব্যে তুলে ধরবেন, সেই সমস্যা সমাধানের বিভিন্ন পরিকল্পনার কথাও। রাজশাহী থেকে তারেক রহমানের জনসভাস্থলের খবর জানছিলাম। রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টে ক্রিস্টেনসেন। সকাল 8টায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ইত্যাদি নিয়ে মত বিনিময় করেন। রাষ্ট্রদূত ব্রেন্টে ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এর আগে জামায়াত আমিরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার দেখা করেন। ইইউ এবং জামায়াত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আগামীতে একসাথে কাজ করার কথা জানায় ইইউ। একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না, বরং একটি বড় দলের পক্ষ থেকে আমাদের উপর নিয়মিত হামলা হচ্ছে। গত এক সপ্তাহ থেকে আমাদের মহিলা কর্মীদের উপর, নারী কর্মীদের উপর মারাত্মকভাবে হামলা হচ্ছে। ক্ষমতার ট্রানজিশনটা যাতে খুব স্মুথলি হয় এই সমস্ত বিষয় নিয়েই তারা আমাদের সাথে কথা বলেছে। এবারে নাসির সিনট্যাক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সংসদ নির্বাচন সামনে দেশজুড়ে জমজমাট প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। জনগণের বিশ্বাসের খেয়ানত করা হবে না এমন মন্তব্য করে ঠাকুরগাঁও সদরে পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। চট্টগ্রাম 10 আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান, জামায়াতের শামসুজ্জামান হেলালি প্রচারণা চালান নগরীর মুরাদনগর সহ বিভিন্ন এলাকায়। প্রচারণায় ব্যস্ত 16টি আসনের প্রার্থীরা। নাটোর সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন 2 আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জামায়াতের প্রার্থী ইউনুস আলী প্রচারণায় অংশ নেন দীঘাপতিয়া ইউনিয়নে। লালমনিরহাট 1 আসনে বিএনপির প্রার্থী হাসান রাজীব গণসংযোগ করেন হাতীবান্ধার মিলন বাজারে। আর গন্দুকুড়িতে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। এছাড়া মোংলা, ঝালকাঠি, মানিকগঞ্জ, রাঙামাটি সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দর্শক, শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার ঘটনায় রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, বিক্ষোভকারীরা বিক্ষোভে কি বলছেন? বিক্ষোভকারীরা বিচার চাচ্ছেন যে গতকালকে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই শেরপুরের ঝিনাইগাতি এলাকায় সেই বিচার তারা চাইছেন। তারা বলছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি তারা তুলছেন। কারণ এই গতকালকের যে নৃশংস ঘটনার পরে আজকের সেই দুপুর পার হয়ে গেলেও কিন্তু এখনও তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। সেই জন্য তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে না পারবে তাহলে তারা তাদের কঠোর কর্মসূচি দিবেন। এইটি মূলত এখানে এই ঢাকা দক্ষিণ জামায়াতের এই ঘোষণায় উঠে এসেছে। তারা বলছেন যে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য যে এই একটি দলের যে উদ্দেশ্য লক্ষ্য সেটি তারা চালিয়ে যাচ্ছেন। যে গতকালকে একটি গুরুত্বপূর্ণ ইশতেহারের প্রোগ্রামে, যেটি ছিল শুধু প্রশাসনের আয়োজনের এই প্রোগ্রাম, সেখানে এই যে জামায়াতের জেনারেল সেক্রেটারি রেজাউল করিমকে যেভাবে হত্যা করা হয়েছে, এছাড়া যাদেরকে আহত করা হয়েছে, সেখানে কোনো ধরনেরই ব্যবস্থা নিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা কাটিয়ে যেন তারা ওঠে এবং যদি ব্যর্থতার দায় তারা না নিতে পারে তাহলে তারা এই জামায়াতে ইসলামী সারা দেশে যে তাদের কর্মসূচি সেটি তারা দিবেন, তারা এটি বলছিলেন। তো বায়তুল মোকাররমে 1:30টার পরেই এই বিক্ষোভ সমাবেশ তারা শুরু করেছেন। বলছেন যে বিচার সহ এই যে গতকালকে যে নারী হেনস্থাকারীর যে ঘটনা ঘটেছে সেটিরও বিচার তারা চাইছেন। যে সারা দেশে জামায়াত ইসলামীর নেতা কর্মীদের উপরে যে হামলা, এছাড়া এই যে শ্লীলতাহানির যে অভিযোগগুলো রয়েছে সেটি যেন বন্ধ করা হয়। কারণ বলছিলেন যে নির্বাচনী ইশতেহারেও কিন্তু বলা আছে যে এভাবে সহিংসতা তৈরি করা, যেটি প্রকাশ্যে খুন করা, সেটি যদি করা হয় তাহলে তার প্রার্থিতা বাতিল হবে। তারা চাচ্ছেন যে প্রার্থিতা বাতিল করা হোক সেই বিএনপি নেতার। এছাড়া যেন এই সহিংসতা রোধ করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী, তাহলে এই জামাত ইসলামী নেতারা তারা সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে, এটি তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বায়তুল মোকাররম থেকে সবশেষ। জামায়াত ইসলামের বিক্ষোভের খবর জানছিলাম। আলোচিত বরগুনার 2টি আসনে এবার নতুন করে ভোটের হিসেব নিকেশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিএনপির দীর্ঘদিনের দুর্গ বরগুনা ২ আসনে জামায়াতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন স্থানীয়রা। তবে এক আসনে জামায়াত জোটের প্রার্থী হওয়ায় অনেকটাই স্বস্তিতে বিএনপি প্রার্থী। সন্ত্রাস মাদকের বিরুদ্ধে একাত্তা এলাকার মানুষ চাইছেন পরিবর্তিত শান্ত বরগুনা। সোহেল হাফিজকে সঙ্গে নিয়ে রাজু আহমেদ রুবেলের তোলা ছবিতে দেখুন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ম্যানগ্রোভ বন ও নদী বেষ্টিত বরগুনা জেলা। ৮ লাখের বেশি ভোটারের মধ্যে নারীর সংখ্যাই বেশি। মাছ ধরার ওপর নির্ভরশীল অনেক মানুষ নৌযানে ভোর থেকে ভাসতে থাকেন নদীতে। চরাঞ্চলের সংগ্রামী এই মানুষগুলো অনেকে আবার কৃষির উপর নির্ভরশীল। ধান রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত নিরন্তর সংগ্রাম চলে তাদের। শান্তই জনপদে ২০২০ সালের মাদক আর সাম্রাজ্য বিস্তারের বলি আলোচিত মিন্নির স্বামী রিফাতের ঘটনা নাড়া দিয়েছিল পুরো বরগুনাকে। নির্বাচনের পর সে ঘটনার আর পুনরাবৃত্তি চান না তরুণ ভোটাররা। তাদের দাবি, মাদক আর সন্ত্রাসের ছায়া যেন আর বিস্তৃত না হয়। সত্যের যে বাংলাদেশ, সকল সুবিচারের বাংলাদেশ চাইব, যেন এই ভোট সম অধিকারের ভোট হয়। সৎ, যোগ্য এবং যে ইনসাফের জন্য কাজ করবে আমি তাকেই ভোট দেব। বরগুনার লঞ্চ দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরেছিল কয়েক বছর আগে। নির্বিঘ্ন নৌ চলাচল নিয়েও প্রার্থীদের কাছে প্রতিশ্রুতি চান স্থানীয়রা। প্রতি স্তর থেকে যদি আমরা আওয়াজ তুলি তাহলে আমার মনে হয় যে পরিবর্তন আসবে। মাদক নির্মূল করবেন, উন্নয়ন করবেন, সন্ত্রাস দমন করবেন। তো নির্বাচনের পরে দেখা যায় যে তারা নির্বাচিত হয়ে আর সেই কথা রাখেন না। বরগুনা এক আসনটি আমতলী, তালতলী ও বরগুনা সদর নিয়ে অবস্থিত। এখানে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, তার বিপরীতে ইসলামী আন্দোলনের প্রার্থী অলিউল্লাহ আর ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন। বরগুনা ২ আসনে বেতাগী, বামনা ও পাথরঘাটায় বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির বিরুদ্ধে জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ প্রতিদ্বন্দ্বিতায় আছেন। আধুনিক বরগুনা গড়তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আলোচিত বরগুনা এলাকায় সন্ত্রাস এবং মাদকের থাবা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। আগামীর দিনগুলোতে অতীতের মতো সন্ত্রাস এবং মাদকের কারণে কোনো নিরীহ প্রাণ যেন ঝরে যেতে না হয়, সেদিকে দৃষ্টি রাখার কথা প্রার্থীদের তারা বলছেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বরগুনা। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। সেই অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আগামী ৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবির প্রধান মনিরুল ইসলামকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে মাত্র ৩ জন কারাগারে আছে। জুলাই অভ্যুত্থানের পর সংস্কারের বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজের যে ভূমিকা ছিল সেটি তারা পালন করেননি। আওয়ামী লীগ দল হিসেবে নিজেদের দাবি করতে হলে তাদের বিচার প্রক্রিয়া মোকাবেলা করা উচিত। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চাইতে হবে। রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সংস্কার ও গণতন্ত্রের পুনর্পরিকল্পনা বিষয় সেমিনারে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে আমলাতান্ত্রিক আধিপত্য দুর্বল হওয়ার পরিবর্তে আরও শক্তিশালী হয়েছে, যে কারণে সরকারের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি বাস্তবায়ন হয় না। কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করার বিষয়ে কাজ করার কথা থাকলেও সেটিও হয়নি। ফরিদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং গুলি। পুলিশ জানায়, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবরে গতরাতে সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালায়। এ সময় পিস্তল, ম্যাগাজিন ও গুলি সহ সজীব নামে এক যুবককে আটক করা হয়। অপরদিকে ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির একটি অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব 10। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 3টি গ্রেনেড, 41টি শর্ট গানের কার্তুজ এবং 30টি গ্যাস গানের কার্তুজ।
এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। উস্কানি দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নাই, সব টাকা লভ্যাংশ সহ ফেরত পাবেন। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টাকার বিনিময়ে বারবার উস্কানি দিয়ে যাচ্ছে একটি পক্ষ। গভর্নর বলেন, গত 1 জানুয়ারি থেকে 1 বছরের বেশি মেয়াদী আমানতের ওপর 9.5% হারে মুনাফা পাবে গ্রাহকরা, আর 6 মাসের হলে 9% কম হারে পাবে। ইসলামী ব্যাংক লস করলে গ্রাহকরা কোনো লভ্যাংশ পায় না জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে 4% হারে লভ্যাংশ দিবে সরকার। এতে সরকারের অতিরিক্ত খরচ হবে 4,500 কোটি টাকা। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। দর্শক, 3 দিনের প্রচারে উত্তরাঞ্চল গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তিনি রাজশাহীর সমাবেশস্থলে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এই বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে, জেলার মানুষের, উপজেলার মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে, তখনই দুটো বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে উঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো পানি নাই। পদ্মার সাথে যে খালগুলো, সেগুলোতে কোনো পানি আছে? কোনো পানি নাই। এরপরে আসেন, রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন। যে ঠিক এখানে আইটি পার্ক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে, দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা, তাই তো নাকি? আচ্ছা, আমি তো ভাই বহু বছর পরে আসছি, আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তো আমাকে, নাহলে আমি জানবো কেমন করে? আচ্ছা, এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময়, শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটিকে আরো বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এটাতে বনায়নও ছিল, বনের ব্যবস্থা ছিল, ছোট ছোট বনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই, আরেকটি কাজ করতে চাই। যদি আপনাদের সমর্থন থাকে, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারে, এলাকার মানুষের, পুরাই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। এখন আসেন প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করবো। শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাল্লাহ হাত দিব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের, উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে, পায় না?
সেই পর্যন্ত চলে গিয়েছে তার প্রকল্পের সুযোগ সুবিধা। কাজেই সেটি পদ্মা ব্যানার্জি হোক, প্রকল্প চালু হোক না কেন, এটার সুবিধা সকল মানুষ পাবে। কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, হিমাগারে রাখতে পারে। এই যে এখানে আম বাগান, আমাদের এই যে চাপাই শহর রাষ্ট্রের যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। প্রিয় ভাই বোনেরা, এবার আসেন আরেকটি কথা বলি। ওই যে বললাম, রাজশাহীর কথা বললেই একটি কথা মনে আসে, শিক্ষা নগরী। কিন্তু মানুষ শিক্ষিত আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নাই। আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো তাদের দরকার। এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, যে কয়েকটা, শুধু ওই কয়টাতেই কাজ করা যায়। এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটিতে, আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। রাজশাহী সমাবেশ স্থল থেকে তারেক রহমানের বক্তব্য শুনছিলাম। এরই সাথে শেষ করছে এনটিভির দুপুরের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 22 বছর পর রাজশাহীর জনসভায় তারেক রহমান, বরেন্দ্র প্রকল্প চালুর অঙ্গীকার। নির্বাচনে চাঁদাবাজদের রুখে দিতে হবে, কারওয়ান বাজারের সমাবেশে জামায়াত আমির। কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 জনকে হত্যায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। এ ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। বিকেল 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।